হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি এমএম স্টাডি জোনের পক্ষ হতে নবম দশম শ্রেণীর সেট সংক্রান্ত কিছু আলোচনা নিয়ে। আমরা প্রথমে সেটের আমাদের নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ে যে সমস্যাগুলো আছে প্রথমে সেগুলো সমাধান করব। তো সেটের 1.1 আমাদের 5 নম্বর প্রশ্নটা এরকম দেওয়া আছে, যেখানে একটা ইউনিভার্সাল সেট সমান এক্স হলো, যেখানে এক্স সাজ দ্যাট এক্স, যেখানে এক্স এর মান হচ্ছে 1 থেকে বড় অথবা 1 এর সমান এবং 20 থেকে ছোট অথবা 20 এর সমান এমন সকল সংখ্যা হবে আমাদের ইউনিভার্সাল সেটের সদস্য, এবং এক্স বিলংস টু জেড। আসলে জেড এর মানেটা কি? আমি যখন ক্লাস 9-10-এ পড়ি তখন সবসময় এটার অর্থটা খুঁজতে চেষ্টা করতাম যে আসলে জেড মানেটা কি এবং এটা পূর্ণরূপ কি। যেরকম আমরা জানি আর সমান সমান রিয়েল নাম্বার আমরা জানি, তারপরে এন সমান সমান আমরা জানি ন্যাচারাল নাম্বার, তাহলে জেড এর অবশ্যই কোনো না কোনো একটা ফুল ফর্ম আছে এবং তোমরা আজকে জেনে রাখো সেই ফুল ফর্মটা হচ্ছে জাহলেন, ZAHLEN, জাহলেন, এবং এটার মানে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আজকে আমাদের প্রথমে বলছে যে সার্বিক সেট সমান এক্স, যেখানে এক্স এর মান হচ্ছে 1 থেকে বড় অথবা 1 এর সমান এবং 20 থেকে ছোট অথবা 20 এর সমান, এবং এক্স বিলংস টু জেড। এবং এই সার্বিক সেটের তত্ত্বাবধানে একটা উপসেট রয়েছে যার নাম হচ্ছে এ সেট, এবং এ সেট হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স বিজোড় সংখ্যা। এখানে এর মান হবে সেই সকল বিজোড় সংখ্যা যা আমাদের সার্বিক সেট ইউতে বিদ্যমান রয়েছে, এবং বি বলছে এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা, অর্থাৎ বি সেটের সদস্য হবে সেই সকল মৌলিক সংখ্যা যা আমাদের সার্বিক সেটে ইউতে বিদ্যমান রয়েছে। এখন আমাদেরকে বলছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে আমাদের এই 4টা সেটকে, যেখানে একটা সেট এ, একটা সেট বি, একটা সেট সি এবং একটা সেট ডি। প্রথম সেটটা হচ্ছে এ সেট, আমাদেরকে বলছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে। তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে আমাদের ইউ বা সার্বিক সেট অথবা ইউনিভার্সাল সেট ইজ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স, যেখানে এক্স এর মান হচ্ছে 1 থেকে বড় অথবা 1 এর সমান এবং 20 থেকে ছোট অথবা 20 এর সমান, এবং এক্স বিলংস করে জেডে, অর্থাৎ এক্স বিলংস টু জাহলেন, মানে এক্স বিলংস টু ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের প্রথমে এই সেটটা দেওয়া আছে তালিকা পদ্ধতিতে, আমাদের এই সেটটা এখন দেওয়া আছে গঠন পদ্ধতিতে। আমরা এটাকে এখন তালিকা পদ্ধতিতে আগে প্রকাশ করে নেই। তাহলে আমাদের এটাকে যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, তাহলে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার সময় এটার অ্যান্সারটা আসবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। যেহেতু আমাদেরকে বলছে যে এক্স এর মান হচ্ছে 1 থেকে বড় অথবা 1 এর সমান এবং 20 থেকে ছোট অথবা 20 এর সমান, সে কারণে আমরা 1 থেকে শুরু করে 20 পর্যন্ত সমস্ত সংখ্যা নিয়ে ফেলছি। এখন আমাদের আবার বলছে যে এ একটা সেট আছে, যে এ সেট সমান এক্স সাজ দ্যাট এক্স বিজোড় সংখ্যা। এখন এই বিজোড় সংখ্যা বলতে আমরা যে কোনো বিজোড় সংখ্যা নিতে পারি না, কারণ এখানে আমাদেরকে একটা ইউনিভার্সাল সেট দিয়ে দেওয়া হয়েছে, সেই কারণে আমরা এতে সেই সকল বিজোড় সংখ্যাগুলো নিতে পারবো যেগুলো আমাদের ইউনিভার্সাল সেটে বিদ্যমান রয়েছে। তাহলে আমরা দেখি আমাদের সার্বিক সেট ইউতে বিদ্যমান বিজোড় সংখ্যাগুলো কি। সেখানে বিজোড় সংখ্যাগুলো হচ্ছে 1 3 5 7 9 11 13 15 17 and 19। তাহলে আমরা আমাদের সার্বিক সেটে বিদ্যমান বিজোড় সংখ্যাগুলো পেলাম 1 3 5 7 9 11 13 15 17 and 19। এই সংখ্যাগুলো হলো তাহলে আমাদের এ সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। তাহলে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম, আমাদের বইয়ে দেওয়া আছে তালিকা পদ্ধতিতে লিপিবদ্ধ করো। তো লিপিবদ্ধ করা আর প্রকাশ করা অবশ্যই একই বিষয়। এরপর আমাদের বলছে যে বি সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে। আমরা এ সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম, এখন আমরা বি সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তো আমরা প্রথমে সার্বিক সেট কতে সার্বিক সেটের ইউ এর যে মানগুলো পেয়েছি সেই মানগুলো আগে বসায় দিই। তাহলে আমরা খ নম্বরে লিখতে পারি প্রথমে ক হতে আমরা পাই সার্বিক সেট ইউ এর কতগুলো মান, যে মানগুলো ছিল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। সমস্যাটা হচ্ছে সেটটা একটু বড়, সে কারণে লেখার ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে। এখন আমরা আসি, আমাদের আরও দেওয়া আছে
যে আমাদের বি একটা সেট, যে বি সেট সমান বলছিল এক্স সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা। এখন তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে যেমন আমাদের বলছিল এক্স সাচ দ্যাট এক্স বিজোড় সংখ্যা, তার মানে কিন্তু আমরা যে কোনো বিজোড় সংখ্যা নিতে পারিনি, আমরা শুধু সেই বিজোড় সংখ্যাগুলো নিতে পারছি যেগুলো আমাদের ইউনিভার্সাল সেটে বিদ্যমান ছিল। একই ক্ষেত্রে এখানেও বি সমান যেহেতু বলছে এক্স সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা, সুতরাং আমরা এখানেও ইউনিভার্সাল সেটে যে সকল মৌলিক সংখ্যাগুলো রয়েছে শুধুমাত্র সেই সকল মৌলিক সংখ্যাগুলোকে বি এর সদস্য হিসেবে চিন্তা করতে পারবো। তাহলে আমরা দেখি ইউনিভার্সাল সেট ইউতে কী সকল মৌলিক সংখ্যাগুলো রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2, 3, 5, 7, 11, 13, 17, 19 এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমরা এই সংখ্যাগুলোকে বি এর সদস্য হিসেবে বিবেচনা করব, অর্থাৎ 2, 3, 5, 7, 11, 13, 17 and 19। তাহলে এই হলো আমাদের বি সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ। এরপর আমাদের গ নম্বর প্রশ্নটাতে বলছে সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে, সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তার আগে আমাদের ক থেকে প্রাপ্ত এর মান এবং খ হতে প্রাপ্ত বির মানটা প্রয়োজন পড়বে। তো আমরা ক হতে আমরা পাই যে এর মানটা কি ছিল। ক হতে পাই আমরা এর মানটা ছিল 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17 and then 19। এরপর আমরা খ হতে পাই, আমরা খ হতে এই যে বি এর মানটা পাই। তো বি এর মানটা আমরা এখানে লিখবো, খ হতে প্রাপ্ত বি এর মান সেটা ছিল 2, 3, 5, 7, 11, 13, 17, 19। এই হচ্ছে আমাদের এর মান এবং বি এর মান। এরপর আমাদের বলছে সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে, এবং সি সেট সমান আমাদেরকে বলছে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি। তো আসলে এই কথাটার মানেটা কি এবং দ্বারা কি বোঝানো হচ্ছে, সমস্যাটা মূলত এখানেই হয়। তো আমি বলি যে এবং দ্বারা আসলে আর কিছুই বোঝানো হচ্ছে না। এবং মানে হচ্ছে একটা ইন্টারসেকশন চিহ্ন। তো আমরা এবং এর বদলে শুধুমাত্র যদি ইন্টারসেকশন চিহ্ন বসাই দিই এ আর বি এর মাঝখানে, তাহলে আমাদের সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো এ এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি, এটার মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি এর মান আমাদেরকে বের করতে বলতেছে। তো আমরা যেহেতু এ আর বি এর মান জানি, সুতরাং আমরা এ ইন্টারসেকশন বি এর মান খুব সহজে বের করতে পারি। আমাদের এ সেটের মানগুলো এই যে এখান থেকে আমরা বসায় দিই 1, 3, 5, 7, 9, 11, 15, 17, 19। এরপর আমাদের ইন্টারসেকশন চিহ্ন দিলাম। এরপর আমরা বি এর মানগুলো বসাবো 2, 3, 5, 7, 11, 13, 17, 19। এখন আমরা এখান থেকে ইন্টারসেকশন করবো। ইন্টারসেকশন মানে হচ্ছে আমরা শুধুমাত্র কমন সংখ্যাগুলো নেব। আমরা সেই সকল সংখ্যাগুলোকে নেব যা আমাদের এ এবং বি উভয় সেটে আছে, সেই সকল সংখ্যাগুলোকে নিয়ে আমরা সি সেট গঠন করব। তো আমাদের এ আর বি উভয় সেটে কমন আছে এমন সংখ্যাগুলো কোনগুলো? এখানে 1 আছে, বাট এখানে 1 নাই। এখানে 3 আছে, এই 3টা এখানেও আছে, তাহলে 3 একটা কমন সংখ্যা পেলাম আমরা। এরপর এখানে 5 আছে, এই 5টা এখানেও আছে, তাহলে 5 একটা কমন সংখ্যা আমরা পেলাম। এরপর এখানে 7 আছে, এই 7 এখানেও বিদ্যমান। এখানে 9 আছে, এই 9টা কিন্তু এই সেটে নাই। এখানে 11 আছে, 11 আছে, সেই 11টা আমাদের এই সেটেও বিদ্যমান আছে। এখানে যে 13 আছে, এই 13 সংখ্যাটা আমাদের এখানেও আছে। এখানে 15 আছে, বাট এই 15 এ সেটে বিদ্যমান থাকলো, আমাদের বি সেটে 15 সংখ্যাটা নাই। এই সেটে আমাদের 17 আছে, সেই 17 সংখ্যাটা এখানে আছে। এখানে 19 আছে, এখানেও 19 আছে। তাহলে আমরা পেয়ে গেলাম এখানে কমন সংখ্যাগুলো কোনগুলো আছে। এই কমন সংখ্যাগুলোকে নিয়েই শুধুমাত্র আমাদের সি সেটটা গঠন হবে, যেহেতু ইন্টারসেকশনের কাজ হচ্ছে শুধু কমন সংখ্যাগুলোকে বেছে নেওয়া। তাহলে আমরা লিখতে পারি 3, 5, 7, 11, 13, 17 and 19। এই হলো আমাদের অ্যান্সার। এটা হলো আমাদের সি সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ। এখন আসি আমরা সর্বশেষ প্রশ্নে, গ নম্বর। আমাদের ঘ নম্বর প্রশ্ন বলছে ডি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে। তো এই ক্ষেত্রে আমাদের ডি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে ক হতে প্রাপ্ত এ এর মান এবং খ হতে প্রাপ্ত বি এর মান প্রয়োজন পড়বে। সে কারণে আগে লিখে নেই, ক হতে প্রাপ্ত এ সমান সমান মান ছিল 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17 and 19।
এরপর আমরা খ হতে পেয়েছিলাম বি এর মান, তাহলে আমরা সেটা লিখি যে খ হতে পাই আমাদের বি সেট সমান ছিল 2 3 5 7 11 13 17 and then 19। তাহলে এই ছিল আমাদের ক হতে প্রাপ্ত এর মান, খ হতে প্রাপ্ত বি এর মান। এখন আমাদেরকে ঘ নম্বর প্রশ্নটাতে বলছে ডি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে, এবং ডি সেট সমান সমান আমাদের দেওয়া আছে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি। এখানে যখন আমরা এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি করেছিলাম তখন আমরা ধরছিলাম যে এবং সমান সমান হচ্ছে ইন্টারসেকশন চিহ্ন। একই রকমভাবে এখানে আমাদের যে অথবা দেওয়া আছে, আসলে অথবা মানে আর কিছুই না, অথবা মানে আমাদের একটা ইউনিয়ন চিহ্ন, এবং যেহেতু বলছে এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি, অর্থাৎ আমাদেরকে এটা দ্বারা বোঝানো হচ্ছে এ ইউনিয়ন বি এর মানটা বের করতে। তাহলে আমরা এখানে এ ইউনিয়ন বি এর মানটা বের করবো, আমাদের এর মান বি এর মান সবই দেওয়া আছে, তাহলে আমরা ইউনিয়নটা করে নিই। 1 3 5 7 9 11 13 15 17 19 ইউনিয়ন আমাদের বি এর মান 2 3 5 7 11 13 17 19। এখন ইউনিয়নের কাজটা কি সেটা আমরা জানি। ইউনিয়নের কাজটা হচ্ছে কমন আনকমন সব কিছুকে এটা বেছে নেবে। তাহলে আমাদের কমন আনকমন যা থাকুক আমরা সব কিছুকেই নিতে পারবো, অর্থাৎ এ সেট আর বি সেটে যা কিছু আছে সমস্ত উপাদান আমরা নিয়ে ফেলবো। তবে কোনো উপাদান যদি দুইবার লেখা থাকে তাহলে সেটাকে আমরা একবার নেব। তাহলে এখানে 1 আছে, এখানে 2 নেই, বা 2 এখানে আছে, সেখানে আমরা 2 নিচ্ছি। এবার আমাদের 3 5 7 এখানে 9 আছে, বাট এই 9টা এখানে নাই, কিন্তু তারপরে যেহেতু আমাদেরকে ইউনিয়নে কাজ করতে হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের কমন আনকমন সবই নিতে হবে। 9, এরপরে 11 আছে, 13 15 17 19। এই হচ্ছে আমাদের ডি সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ। তাহলে আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের বোর্ড বইয়ের 1.1 অনুশীলনীর 5 নম্বর অঙ্কটা সমাধান করলাম। এরপরে ধারাবাহিকভাবে আমাদের আলোচনা চলতে থাকবে। প্রথমে আমরা বইয়ের সমস্যাগুলো সমাধান করবো, এরপর আমরা যাব বোর্ড কোশ্চেনের সমস্যাগুলো সমাধানে। তাহলে আমাদের সাধারণত বোর্ড কোশ্চেনের ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলো ক নম্বরে দেয়, যে একটা সেট আমাদেরকে গঠন পদ্ধতিতে বা তালিকা পদ্ধতিতে দিয়ে দেয়, তারপর উল্টোটা আমাদেরকে করতে বলে। গঠন পদ্ধতিতে দিলে সেটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে দেয়, অথবা তালিকা পদ্ধতিতে দিয়ে আমাদেরকে সেটাকে বলে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো এই ধরনের প্রশ্নগুলো সাধারণত বোর্ডে 2 নম্বর প্রশ্নের জন্য আসতে পারে এবং ক নম্বর প্রশ্ন এগুলো এসে থাকে। আর আজকে আমি তোমাদেরকে এই উচ্চতর গণিতের 1.1 অনুশীলনী সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক 26 নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো। এই নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত পরীক্ষা বোর্ড পরীক্ষায় যদি 10টা প্রশ্ন আসে 1.1 থেকে, তাহলে তার মধ্যে 8টা প্রশ্ন এই প্রশ্নটা থেকেই আসে। তাই এটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেজন্য আজকে আমি তোমাদের কাছে এই প্রশ্নটার সমাধান করে দিচ্ছি। তো চলো শুরু করা যাক। প্রথমে আমাদের কাছে প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে এ একটা সেট আছে যেখানে x বিলংস টু x সাচ দ্যাট x বিলংস টু r, এবং এই xটা হচ্ছে x স্কোয়ার মাইনাস ab ইন্টু এক্স প্লাস ab ইজ ইকুয়াল টু 0, এবং আমাদের ক নম্বর প্রশ্নটাতে বলছে এ সেটের উপাদান সমূহ নির্ণয় করতে। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে আমাদের এ সেট ইজ ইকুয়াল টু x সাচ দ্যাট x বিলংস টু r এবং x স্কোয়ার মাইনাস ab a প্লাস b ইন্টু এক্স প্লাস ab ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে আমাদের এর মানটা বের করবো, এবং এটা বের করার সিস্টেমটা হচ্ছে আমরা প্রথমে এই অংশটার ইকুয়েশন করব, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করব আমরা এই অংশটা, তাহলে আমাদের মানটা এসে পড়বে। তাহলে আমরা লিখতে পারি এই অংশটা যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পারতেছি যে প্রথমেই এক্সটা এ প্লাস বি এর সাথে গুণাকার আছে, তাহলে সেটাকে আমরা প্রথমে আগে গুণাকারে লিখে নিই। তাহলে মাইনাস এ এক্স মাইনাস বি এক্স প্লাস এ বি। এখন এখান থেকে আমরা দেখতে পারতেছি প্রথম দুটো সংখ্যার মধ্যে এক্স কমন আছে, তাহলে আমরা দুটো সংখ্যা থেকে এক্স কমন নিতে পারি, অর্থাৎ এক্স কমন নিলে এখান থেকে এক্স মাইনাস এ থাকতেছে। এরপর আবার এখানে আমাদের বি কমন আছে, তাহলে সেখান থেকে আমাদের মাইনাস বি কমন নেই, তাহলে আমাদের এক্স মাইনাস এ থাকতেছে ইকুয়াল টু 0। এখন আমরা যখন উৎপাদকে বিশ্লেষণ করি তখন দুইটা যদি এরকম থাকে তাহলে সেই দুইটার পরিবর্তে আমরা একটা ধরে নিই, তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস এ
এবং এক্স মাইনাস বি। তাহলে সবসময় উচ্চতর গণিতের ক্ষেত্রে একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে যে কোনো দুটি সংখ্যার গুণফল যদি শূন্য হয় তাহলে অবশ্যই তাদের মধ্যে কোনো না কোনো একটার মান শূন্য হতে হবে, অর্থাৎ এটার মান শূন্য হতে হবে, না হয় এটার মান শূন্য হতে হবে। দুটার মধ্যে কোনো না কোনো একটার মান অবশ্যই শূন্য হতে হবে। যদি সম্পূর্ণ ফলাফলটার মান শূন্য হতে হয় তাহলে হয় এক্স মাইনাস এ এটা সমান শূন্য হতে হবে, তাহলে আমরা লিখতে পারি এস ইকুয়াল টু তাহলে এ হতে হবে, অথবা এক্স মাইনাস বি সমান সমান শূন্য হতে হবে, অথবা এক সমান সমান তাহলে বি হতে হবে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি আমাদের এ সেট সমান আসলো এ বি। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট ছিল। এরপর আমরা চলে যাই 26 নম্বর প্রশ্নের খতে। তো খতে বলছে আমাদের যে পি অফ পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি সমান দেখাতে পাওয়ার অফ বি ইন্টারসেকশন পাওয়ার অফ সি। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড অঙ্কটা করবো। তো প্রথমে আমাদের বি আর সি এর মানটা লাগবে। বি আর সি এর মানটা প্রশ্নে দেওয়াই আছে, তাহলে আমরা লিখে ফেলি। দেওয়া আছে আমাদের বি সেট সমান সমান দেওয়া আছে 1 2 এবং সি সেট সমান আমাদের দেওয়া আছে 2 4 and 5। এখন এখান থেকে আমাদেরকে প্রমাণ করতে বলছে যে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি সমান পাওয়ার অফ, আমাদের বলছে প্রমাণ করতে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি সমান পাওয়ার অফ বি ইন্টারসেকশন পাওয়ার অফ সি। তাহলে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড দিই। লেফট হ্যান্ড সাইড সমান ছিল আমাদের পি অফ বি ইন্টারসেকশন সি। তাহলে আমাদের এটা যদি মানটা বের করতে হয় তাহলে আমাদেরকে প্রথমে বি ইন্টারসেকশন সি এর মানটা বের করতে হবে। প্রথমে আমরা ডাইরেক্টলি পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর মান কখনোই বের করতে পারি না, সেই কারণে আমি লিখেও কেটে দিলাম। আমাদেরকে প্রথমে বি ইন্টারসেকশন সি এর মানটা বের করতে হবে, তারপরে সেটা পাওয়ার অফ সেট করবো আমরা। তাহলে প্রথমে যদি আমরা বি ইন্টারসেকশন সি এর মান বের করি তাহলে আমরা এভাবে লিখতে পারি বি এর উপাদানগুলো ছিল 1 2 ইন্টারসেকশন 2 4 and 5। এখন আমাদের ইন্টারসেকশনের কাজটা হচ্ছে কি, আসলে আমাদের ইন্টারসেকশনের কাজটা হচ্ছে শুধুমাত্র কমন সংখ্যাগুলোকে বেছে নেওয়া, অর্থাৎ এ সেট এবং বি সেটের মধ্যে যেই উপাদানগুলো কমন আছে আমরা শুধুমাত্র সেই উপাদানগুলো নিয়ে বি ইন্টারসেকশন সি এর সেট গঠন করব। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র 2 একটা এমন সংখ্যা যেটা কমন আছে, তাহলে আমরা লিখতে পারি 2। এখন এখান থেকে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান পি অফ বি ইন্টারসেকশন সি। এখন পি অফ বি ইন্টারসেকশন সি যখন আমরা বের করবো তখন আসলে আমরা পাওয়ার অফ সেট করবো কার, বি ইন্টারসেকশন সি এর। তাহলে আমাদের বি ইন্টারসেকশন সি এর মান ছিল এই যে এখান থেকে বি ইন্টারসেকশন সি এর মান ছিল 2। তাহলে আমরা এখন 2 এর এই উপাদানটার জাস্ট মাত্র আমরা শক্তি সেট নির্ণয় করবো। তাহলে যদি আমরা শক্তি সেট নির্ণয় করি তাহলে আমাদের মাত্র দুটি উপাদান আসবে। তাহলে এই হয়ে গেল আমাদের লেফট হ্যান্ড সাইড। এরপর আমরা যখন রাইট হ্যান্ড সাইড করবো, রাইট হ্যান্ড সাইডে আমাদেরকে প্রমাণ করতে বলছে যে পাওয়ার অফ বি ইন্টারসেকশন পাওয়ার অফ সি, এটা হবে সমান এই লেফট হ্যান্ড সাইডের। তাহলে আমরা লিখতে পারি প্রথমে আমাদের বের করতে হবে পাওয়ার অফ বি। এখন আমরা রাইট হ্যান্ড সাইডের কাজটা করব। তো রাইট হ্যান্ড সাইডের কাজটা করতে হলে আমাদেরকে প্রথমে পাওয়ার অফ বি বের করতে হবে। তো বি সেটটার উপাদানগুলো হচ্ছে 1 2। তাহলে এটা যদি আমরা শক্তি সেট নির্ণয় করি তাহলে উপাদান কয়টা আসবে, 4টা উপাদান আসবে। তাহলে প্রথমে 1 2, তারপর 1 2, তারপরে ফাঁকা সেট। এখানে একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট যে ফাঁকা সেট হচ্ছে সমস্ত সেটের শক্তি সেটের একটা সদস্য। ফাঁকা সেট হচ্ছে সমস্ত সেটের শক্তি সেটের একটা কমন সদস্য। এরপর আমাদেরকে বের করতে হবে পি অফ সি অর্থাৎ পাওয়ার অফ সি সেট। সি এর শক্তি সেট নির্ণয় করতে হবে। যেহেতু এখানে উপাদান 3টা আছে তাহলে আমরা জানি 2 টু দি পাওয়ার n আকারে সেটার শক্তি সেটের উপাদান সংখ্যা আসে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি কোন একটা সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে তার উপসেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। যেমন এই সেটটার ক্ষেত্রে আমাদের সি সেটের উপাদান সংখ্যা আছে 3টা, তাহলে 2 টু দি পাওয়ার 3 সমান 8, অর্থাৎ এটা শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 8টা। তাহলে আমরা এটা শক্তি সেটটা নির্ণয় করি, দেখি কি আসে। প্রথমে 2 আসলো, 4 5, এরপর আমরা দুটো দুটো করে নিব, অর্থাৎ 2 4 4 5, তারপর আমাদের 2 5, এরপর আমরা 3টা করে নিব।
তারপর ফাঁকা সেট, আমি আগেই বলেছিলাম ফাঁকা সেট হচ্ছে সমস্ত শক্তি সেটের একটা কমন সদস্য। এখন দেখি আমরা কয়টা এখানে উপাদান কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8টা। যেহেতু 8টা হয়েছে সুতরাং আমরা বলতে পারি আমাদের পি অফ সি নির্ণয় সঠিক হয়েছে। এভাবে আমরা সঠিকটা যাচাই করে নিতে পারি যে আসলে আমাদের অ্যান্সারটা সঠিক হইতেছে কি না। প্রথমে আমরা দেখবো যে এটার উপাদান সংখ্যা কয়টা আছে। আমরা যখন বি সেট নির্ণয় করেছিলাম তখন বি সেটের উপাদান সংখ্যা ছিল 2, আর যদি বি সেটের উপাদান সংখ্যা 2 হয় তাহলে এটার আমরা ধরি n সমান সমান আছে, তাহলে এখানে 2, তাহলে এটার উপাদান শক্তি সেটের উপাদান সংখ্যা তাহলে হবে 2 টু দি পাওয়ার 2 অর্থাৎ 4। তো আমরা দেখতেছি বি সেটের উপাদান সংখ্যা 4 আসছে, যেহেতু 4 আসছে সুতরাং আমাদের পাওয়ার অফ বি সেট নির্ণয় করাও সঠিক হয়েছে। এখন আমাদের রাইট হ্যান্ড সাইডের কাজ। আমাদের রাইট হ্যান্ড সাইডের বলছিল যে পি অফ বি ইন্টারসেকশন পি অফ সি এটা বের করার কাজ। তো আমাদের পি অফ বি সমান ছিল যা ছিল 1 2 1 2 ফাঁকা সেট ছিল। এরপর বলছে আমাদেরকে ইন্টারসেকশন দিয়ে পি অফ সি সেটটা 2 4 5 2 4 4 5 2 5 2 4 5 ফাঁকা সেট। তো দেখতে পাচ্ছ একটু বড় হয়ে গেছে, আসলে উচ্চতর গণিতের অঙ্কগুলো এরকমই হয়, একটু বড় বড় হয়ে থাকে। তো আমরা এখান থেকে আমাদের কমন আমরা ইন্টারসেকশনের কাজটা করব। এই সেটের সাথে এই সেটের ইন্টারসেকশন যদি আমরা করি তাহলে আমরা জানি ইন্টারসেকশনের কাজ হচ্ছে শুধুমাত্র কমন উপাদানগুলোকে সে বেছে নেবে। এখন যদি আমরা এখান থেকে কমন উপাদানগুলো খুঁজি তাহলে একটা উপাদান আসতেছে 2, আরেকটা উপাদান আসতেছে এই যে ফাঁকা সেট। এই 2 উপাদানটা এখানেও আছে, এই ফাঁকা সেটটা এখানেও আছে, আর তৃতীয় কোনো উপাদান নেই যেটা পিওর পাওয়ার অফ বি আর পাওয়ার অফ সিতে কমন আছে। তাহলে আমরা লিখতে পারি 2 এবং ফাঁকা সেট, এটাই হচ্ছে আমাদের তাহলে রাইট হ্যান্ড সাইডের মান। তাহলে দেখতে পাচ্ছি আমরা এখান থেকে লেফট হ্যান্ড সাইডে যে মানটা আসছিল সেখানে 2 আর মাত্র ফাঁকা সেটটা ছিল, এবং আমাদের এখানে রাইট হ্যান্ড সাইডে যে মানটা আসছিল সেটাও 2 এবং ফাঁকা সেট আসছে। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমাদেরকে বলছে এটা দেখাতে, তাহলে আমরা লিখবো শুড, আর যদি প্রমাণ করতে বলতো তাহলে লিখতাম প্রুভড। যেহেতু দেখাতে বলছে সেগুলো আমরা লিখতে পারি শুড। তাহলে আমাদের এটা দেখানো হয়ে গেল যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মান সমান। এখন চলে যাই আমরা গ নম্বর প্রশ্নের উত্তরটাতে। এখন আমাদের গ নম্বর প্রশ্নটাতে বলছে প্রমাণ করে দেখাতে যে এ ক্রস বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি, সেটা প্রমাণ করতে। তাহলে এক্ষেত্রে প্রথমে আমাদেরকে বি ইউনিয়ন সি এই অংশটুকুর মান বের করতে হবে, তারপর আমরা এই অংশটুকুর মান বের করব। আবার যখন আমরা রাইট হ্যান্ড সাইড করবো তখন প্রথমে এই অংশটুকুর মান আলাদা করে ভেঙে বের করতে হবে, তারপর এই অংশটুকুর মান বের করতে হবে, এরপর আমরা সম্পূর্ণ অংশটার মান বের করব। তাহলে প্রথমে আমরা ক হতে এর যে মানটা পেয়েছিলাম সেটা লিখে নিই। তাহলে আমরা লিখি ক হতে পাই এ ইজ ইকুয়াল টু এ বি, এবং আমাদের দেওয়া আছে বি এর সমান 1 2 এবং সি এর সমান 2 4 5। তাহলে আমরা যখন লেফট হ্যান্ড সাইড করব, লেফট হ্যান্ড সাইডে আমাদের যে মানটা চাইছে সেটা হইতেছে এ ক্রস বি ইউনিয়ন সি। আমি বলছিলাম এরকম অংশ থাকলে সেটাকে ভেঙে ছোট ছোট করে আমরা সমাধান করব। তাহলে প্রথমে আমরা বি ইউনিয়ন সি এর মান, এই অংশটুকুর মানটা আগে বের করে নেই, বি ইউনিয়ন সি। এখন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু বি ইউনিয়ন সি। তাহলে আমাদের এই ভি সেট আর ই সেট সি সেটের ইউনিয়নের কাজটা আমরা করব। তাহলে বি সেটের উপাদান আছে 1 2 ইউনিয়ন সি সেটের উপাদান আছে 2 4 5। ইউনিয়নের কাজটা হচ্ছে দুটি সেটের মধ্যে কমন আনকমন যত সংখ্যা আছে সব সংখ্যাকে সে নিয়ে আসবে, তবে কোনো সংখ্যা যদি দুইবার থাকে তাহলে সেটাকে শুধু একবার আনবে। তাহলে এখানে 1 আছে 1 লিখলাম আমরা, 2 আছে এখানেও আছে এখানেও আছে, অর্থাৎ 2টা দুইবার আছে, কিন্তু আমরা দুইবার নয়, আমরা শুধুমাত্র একবারই লিখবো 2। এরপর 4 5 এখানে আছে, এখানে না থাকলে যেহেতু এখানে আছে এক জায়গায় থাকলে আমরা সেটাকে লিখতে পারি 4 5। এই হয়ে গেল আমাদের বি ইউনিয়ন সি এর কাজ। সুতরাং এখন আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু
এ ক্রস বি ইউনিয়ন সি। তাহলে আমাদের এর মানটা কি ছিল? এর মানটা ছিল এ বি ক্রস, আমাদের কার্তেশীয় গুণজ করতে বলছে বি ইউনিয়ন সি এর সাথে। তো বি ইউনিয়ন সিটা আসলে আমাদের মানটা কি ছিল? আমরা যদি সরাসরি লিখে এভাবে না লিখে আমাদের বি ইউনিয়ন সি এর মানটা কি ছিল? আমাদের বি ইউনিয়ন সি এর মানটা ছিল 1 2 4 and 5। এখন এটার কার্তেশীয় গুণজ আমরা বের করবো। তো কার্তেশীয় গুণজ যদি এখন আমরা বের করি, তাহলে প্রথমে আমাদের এইটার যে প্রথম উপাদানটা আছে সেই উপাদানের সাথে প্রত্যেকটাকে এই বি ইউনিয়ন সি এর প্রত্যেকটা উপাদানের সাথে একবার করে গুণ করে এক একটা করে কার্তেশীয় সেট নির্ণয় করতে হবে। তারপরে বি এর সাথে এটার প্রত্যেকটা উপাদানকে আলাদা আলাদাভাবে একবার করে গুণ করে আরও কতগুলো কার্তেশীয় সেটের উপাদান বের করতে হবে। তাহলে অঙ্কটা করে দেখাই। প্রথমে এই এর সাথে আমাদের এটার প্রত্যেকটা উপাদানকে একবার করে গুণ করতে এক একটা কার্তেশীয় সেট বের করতে হবে। তাহলে এটা এরকম হবে A1 আরেকটা বিষয়, ইম্পর্টেন্ট বিষয়, যে কার্তেশীয় গুণজের ক্ষেত্রে আমরা সবসময় জানি সেটের ক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, বাট আমরা সেই কাজটা যখন কার্তেশীয় গুণজের ক্ষেত্রে করব তখন আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। অর্থাৎ এখানে A1 দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, নট সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে না, এক্ষেত্রে আমরা অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেটটা ইউজ করব কার্তেশীয় গুণজের ক্ষেত্রে। এরপরে A2 A3 এর সাথে 4, এরপরে এর সাথে 5 হবে। এরপরে বি এর সাথে আমাদের বি ইউনিয়ন সি এর প্রত্যেকটা উপাদানকে একবার করে আলাদা আলাদাভাবে গুণ করে আমরা আরও কতগুলো কার্তেশীয় সেট বের করব। সেক্ষেত্রে আমাদের এমন আসবে B1, প্রথমে বি এর সাথে সি কে একবার নিছি, এরপর বি এর সাথে 2 কে একবার নেওয়া হবে B2, এরপর বি এর সাথে 4 কে নেওয়া হবে B4, এরপর বি এর সাথে সর্বশেষ 5 কে নেওয়া হবে B5। এরপর আমরা সম্পূর্ণ অংশটাকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দিব। তো কার্তেশীয় গুণজের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আমি বলে নিই আগে, যে আমরা যখন সাধারণ সেটের অঙ্কগুলো করে থাকি সেই ক্ষেত্রে আমরা যদি একটা সেটের উপাদান a সমান 1 2 লিখি, এটা সমান আমরা আবার লিখতে পারি 2, 1 দিতে পারি। অর্থাৎ আমরা স্থান পরিবর্তন করে দিতে পারি, 1 আগে আছে 2 পরে আছে, আমরা সেই 2টাকে আগে নিয়ে আসতে পারি। এই ক্ষেত্রে এই সেটের সমান হবে এই সেট। কিন্তু যখন আমরা কার্তেশীয় সেটের ক্ষেত্রে কথা বলবো তখন আমাদের A1 সেটটা সমান কখনোই আমরা 1A লিখতে পারি না, এটা সমান হবে না। কেননা কার্তেশীয় গুণজের ক্ষেত্রে স্থান পরিবর্তন করলে মান পরিবর্তন হয়, তবে সাধারণ সেটের ক্ষেত্রে স্থান পরিবর্তন করলে কখনোই মান পরিবর্তন হয় না। অর্থাৎ এখানে আমরা যে a কমা দিয়ে 1 লিখেছি সেটাকে কখনোই 1 কমা দিয়ে a লেখা যাবে না, সেক্ষেত্রে মান ভুল আসবে। এরপর আমরা যখন রাইট হ্যান্ড সাইডের কাজটা করবো সেক্ষেত্রে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, যে আমাদের বলছে রাইট হ্যান্ড সাইড সমান দেখাতে a ক্রস b ইউনিয়ন a ক্রস c। এরকম ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা অঙ্কটাকে ভেঙে ভেঙে করব। তো তখন প্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে a ক্রস b এর মানটা বের করে নিব আমরা। তাহলে আমাদের a ক্রস b এটার মানটা কি আসতেছে? আমাদের a সেটের উপাদান হচ্ছে a এবং b। এরপর আমাদের b সেটের উপাদানটা হচ্ছে কি? b সেটের উপাদানটা হচ্ছে 1 2। এখন এটা যদি আমরা কার্তেশীয় গুণজ করি তাহলে a1 এবং a2, এরপরে b এর সাথে 1 একবার, b এর সাথে 2 একবার, b1 and then b2। এবার সম্পূর্ণ অংশটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা অবশ্যই ক্লোজ করে দেব। তাহলে এই গেল আমাদের a ক্রস b এর মান। এরপর আমাদের যে কাজটা করতে হবে যে আমাদের a ক্রস c এর মান বের করতে হবে। ভেঙে ভেঙে করলে অঙ্কটা খুবই সুন্দর হয়। তাহলে আমরা a ক্রস c এর মানটা বের করি এখন। a ক্রস c, আমাদের এর মান ছিল a b ক্রস আমাদের c এর মান ছিল 2 4 and 5। তাহলে আমরা এটা যদি করি তাহলে আমাদের এর সাথে প্রথমে 2 আসলো a2, এরপর আমাদের এর সাথে 4 তাহলে আসবে a4, আবার এর সাথে 5 আসবে a5। এর কাজ শেষ, এখন b এর কাজ শুরু। তাহলে b এর সাথে 2 একবার, b2, এই b এর সাথে 4 একবার, b4, এখন সর্বশেষ b এর সাথে 5 একবার, তাহলে b5। এরপর সর্বশেষ আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দেব পুরো অংশটাকে। এখন আসি আমরা আমাদের অঙ্কের রাইট হ্যান্ড সাইডের মূল অংশটাতে। সেখানে আমাদেরকে এই যে আমরা a ক্রস b আর a ক্রস c এর মান বের করেছিলাম সেটার ইউনিয়ন করে দিতে হবে। এই যে আমরা a ক্রস b এবং a ক্রস c এর মানগুলো পেয়েছি সেটাকে আমরা
ইউনিয়ন করে দেব এখন এখানে আমরা, তাহলে আমাদের মানটা এসে যাবে। তাহলে শুরু করি। রাইট হ্যান্ড সাইড বলছে আমাদেরকে এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি এটা করতে। তাহলে আমাদের এ ক্রস বি এর মান কি ছিল? এই যে আমাদের এ ক্রস বি এর মানগুলো এখানে আছে, সেখান থেকে আমরা এ ক্রস বি এর মানগুলো লিখে নিই। A1 A2 B1 B2। এখন আমরা এ ক্রস সি এর মানগুলো লিখবো। এ ক্রস সি এর মানগুলো ছিল A2 A4 A5 B2 B এর সাথে 4 সর্বশেষ B এর সাথে 5। এরপরে অংশটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করে দিলাম। এখন এখান থেকে আমাদের ইউনিয়নের কাজটা হচ্ছে কমন আনকমন সব কিছু সে নিয়ে নেবে। এই যে আমরা যখন লেফট হ্যান্ড সাইডের কাজটা করছিলাম তখন আমাদের এই যে কতগুলো মান আসছিল, এবং আমরা যখন এখন রাইট হ্যান্ড সাইড করবো তখন আমাদের এটা ইউনিয়ন করেও একটা মান আসবে। এখন সেই মানটা কি রাইট হ্যান্ড সাইড করার পরে আমাদের কোন মানটা আসতেছে, চলো সেটা এখন দেখা যাক। তাহলে আমাদের ইউনিয়নের কাজটা হচ্ছে সে কমন আনকমন যা কিছু পাবে সব কিছুকে সে নিয়ে নেবে। তাহলে আমাদের A1, এটা A1 এখানে নাই, তবে এখানে যেহেতু আছে আমি সেটা লিখে নেব। এরপরে A2 এখানেও আছে এখানেও আছে, দুই জায়গায় আছে, তবে দুইবার থাকলে আমরা সেটাকে অবশ্যই একবার লিখবো, অর্থাৎ A2 একবার, দুইবার নয়। এরপর আমাদের B1 আছে, তো B1 এটা আমাদের এখানে আছে, তবে এখানে নাই, তবু যদি আছে আমরা এখানে, তাহলে আমরা লিখতে পারি B1। এরপর আমাদের B2, এরপরে A4 এটা এখানে নাই, এ ক্রস বিতে নাই, তবে যেহেতু এ ক্রস সিতে আছে আমরা সেটাকে লিখে নিব A4। এরপর A5, অতঃপর B2, অবশ্যই B2 আমরা অলরেডি একবার যেহেতু লিখে ফেলছি এখানে, সেই কারণে আমরা আর B2টা এখানে আর লিখবো না, কারণ একটা যদি উপাদান দুইবার থাকে তাহলে সেটাকে একবারে লিখতে হবে। এরপরে B4, সর্বশেষ B5। এখন এটার যে আমাদের কতগুলো উপাদান আছে, আমরা যখন রাইট হ্যান্ড সাইড করলাম তখন লেফট হ্যান্ড সাইডের সাথে আমাদের উত্তরটা আমাদেরকে বলছে দেখাইতে যে মিল আছে কিনা। তো আমরা যখন লেফট হ্যান্ড সাইড করেছিলাম, এই যে লেফট হ্যান্ড সাইডে A,1 ছিল, এখানে A,1, এখানে যে A,2 ছিল, এখানে A,2 আছে, এখানে A,3 ছিল, আমাদের এখানে A,3, সেই অংশটা আসলে A,3 এখানে একটা বিষয় ভুল হয়েছে, A,3টা এখানে অ্যাকচুয়ালি হবে না। তো আমাদের এখানে A,4 এই অংশটা, এই যে A4 আসলে একটু আগে ছিল এখানে A4, এবং এখানে A4টি একটু পরে চলে গেছে। A5 এখানে আছে, এই যে A5, এখানে B1টাও আছে, B2 যেটা ছিল সেটা এই যে B2, B4 অ্যান্ড সর্বশেষ B5, এখানে B5। আসলে এখানে A3 উপাদানটা, এখানে 3 উপাদানটাই নাই, তো এটা ভুল হয়েছিল, এখানে 3 হবে না, সরি। তাহলে আমরা দেখা দিলাম আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের উপাদানগুলো সব সমান আছে, সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এবং এটা প্রুভড। তাহলে আমরা প্রমাণ করে দেখালাম আমাদের লেফট হ্যান্ড সাইডের মান এবং রাইট হ্যান্ড সাইডের মান সমান। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে এবং এখান থেকে যদি নতুন কিছু জানতে পারো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে একটা লাইক দাও। আমরা ফাংশনের ডোমেন নির্ণয় করব। তো এর আগে একটা কথা বলি, সেটের ডোমেন নির্ণয় আর ফাংশনের ডোমেন নির্ণয় দুটো আলাদা ও ভিন্ন বিষয়। সেটের ডোমেনটা কি সেটা যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য একটু অ্যাড করতেছি। ধরো কোনো একটা সেট যদি আমাদের এ দেওয়া থাকে এবং এ এর সমান সমান যদি আমাদের এ বি সি দেওয়া থাকে এরকম, আর কোনো একটা সেট আমাদের বি দেওয়া যদি থাকে এবং বি সেট সমান সমান আমাদের এক্স ওয়াই জেড দেওয়া থাকে, এরপর যদি আমাদের বলে এ ক্রস বি এর মান নির্ণয় করতে, এ ক্রস বি এর মান নির্ণয় করতে যদি বলে, তাহলে আমরা এরকমভাবে নির্ণয় করে থাকি যে এই এর এই একটা উপাদানের সাথে প্রত্যেকটা উপাদান বি এর একবার করে আমরা নেই, তারপরে এ এর এই বি উপাদান এই উপাদানটার সাথে এটার প্রত্যেকটা উপাদান একবার করে নেব, এরপরে সি এর সাথে প্রত্যেকটা উপাদান একবার করে নেব। তাহলে এ কমা এক্স, এ কমা ওয়াই, এ কমা জেড, আবার বি কমা এক্স,
b, y, b, z অথবা c, x, c, y, c, z। এবং এরপর আমাদের এই যে একটা নতুন সেট আসে a ক্রস b সেট, এই a ক্রস b সেটের যে ক্রোমোজোরগুলো আছে সেই ক্রোমোজোরের প্রত্যেকটার প্রথম উপাদানকে আমরা নিয়ে যে নতুন একটা সেট গঠন করি সেটাকে আমরা ডোমেন বলে থাকি। সেটা হলো সেটের ডোমেন। কিন্তু যখন ফাংশনের ডোমেন নির্ণয় করা হয় তখন সেটা একটু ভিন্ন পদ্ধতিতে। সাধারণত আমাদের ফাংশনের ডোমেন নির্ণয় করার জন্য পরীক্ষার প্রশ্নে এই 3 রকমের প্রশ্ন দিয়ে থাকে এবং এই ফাংশনের ডোমেন নির্ণয়টা আমাদের পরীক্ষার প্রশ্নে, সৃজনশীল প্রশ্নে হায়ার ম্যাথের ক নম্বরে দিয়ে থাকে 2 নম্বরের জন্য। তো এখানে 3 রকমের প্রশ্ন থাকতে পারে। একটা হচ্ছে সাধারণ একটা ভগ্নাংশ দেবে, অথবা দিতে পারে একটা ভগ্নাংশ যার নিচের অংশটা রুট করা আছে, অথবা একটা রুট করা অংশ দিতে পারে। তাহলে সাধারণ ভগ্নাংশ দেওয়া থাকলে আমরা সেটার ডোমেন কিভাবে নির্ণয় করব? তাহলে আমরা লিখে দেওয়া আছে আমাদের f of x is equal to 5x minus 5 minus x x minus 3। এখন উপরের অংশে কি দেওয়া আছে আমাদের সেটা দেখার দরকার নেই, আমাদের লাগে মূলত নিচের অংশটার কাজ করা। তাহলে x এর যে সকল বাস্তব মানের জন্য f of x এর বাস্তব মান পাওয়া যায় তারাই f of x এর ডোমেন। এখন একটা বিষয় খেয়াল করে আমরা আমাদের এই যে একটা সেট দেওয়া আছে f of x is equal to যাই হোক f of x এই সেটটার 5x 5 minus x x minus 3 এটা স্বাভাবিক সংখ্যা বিলংস করবে। কিন্তু কখন? যদি এই x minus 3 is not equal to 0 হয়। আসলে কেন এটা 0 হতে পারবে না? 0 হতে পারবে না এই জন্যই যে আমরা যখন x minus 3 এই নিচের অংশটার মান 0 বসাবো তখন আমাদের সম্পূর্ণ ভগ্নাংশের মান আসবে কোনো অসংজ্ঞায়িত। অর্থাৎ আমরা ক্যালকুলেটরে যদি আমরা দেখি যে কোনো একটা সংখ্যাকে যদি আমরা 0 দ্বারা ভাগ করি তাহলে আমাদের মান আসে অসংজ্ঞায়িত। সে কারণে এবং অসংজ্ঞায়িত আসলে তার অঙ্ক করা সম্ভব না। সে কারণে আমাদের এই যে নিচের অংশটা আছে সেটার মান কখনোই 0 হতে পারবে না। সে কারণে আমি লিখেছি x minus 3 is not equal to 0। তাহলে x minus 3 যদি is not equal to 0 হয় তাহলে x সমান কত হবে? x is not equal to 3। সুতরাং x 3 হতে পারবে না, x 3 বাদ অন্য যে কোনো সংখ্যা হতে পারবে। অর্থাৎ তাহলে আমরা লিখতে পারি যে ডোম f of x সমান আমরা লিখতে পারি সমস্ত বাস্তব সংখ্যা হতে 3 বাদ দিলে যা যা থাকে সে সবকিছু হইতেছে আমাদের এখানে f of x এর ডোমেন। এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, এক্ষেত্রে ডোমেন সমান হচ্ছে আমাদের x such that x belongs to R এবং x is not equal to 3। তাহলে এই লাইনটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আসি দ্বিতীয় পদ্ধতিটাতে। আমাদের যদি কোনো একটা ফাংশন দেওয়া থাকে এবং সেই ফাংশনের ফাংশনটা হয় একটা ভগ্নাংশের এবং সেই ভগ্নাংশের নিচের অংশে যদি একটা রুট দেওয়া থাকে তাহলে আমরা সেটা কিভাবে বের করব? এক্ষেত্রে আমাদের দেওয়া আছে যে f of x একটা ফাংশন, যে ফাংশন সমান হচ্ছে 2x plus 3 is divided by root over x minus 5। তাহলে এখানে এই ফাংশনে x এর যেই সকল বাস্তব মানের জন্য f of x এর বাস্তব মান পাওয়া যায়, f of x এর বাস্তব মান পাওয়া যায় তারাই f of x এর ডোমেন। তাহলে
এই যে সম্পূর্ণ ফাংশনটা আছে এফ অফ এক্স ফাংশন, এই সম্পূর্ণ ফাংশনটা এই 2x + 3 √x - 5 এটা বাস্তব সংখ্যায় বিলংস করবে কখন, যদি এই x - 5 এই অংশটা x - 5 আমাদের এই অংশটা যদি, এখন এক্ষেত্রে যেহেতু এটা একটা ভগ্নাংশ সেহেতু নিচের অংশটার মান আমি আগে বলছি যে শূন্য হতে পারবে না। যদি শূন্য হয় তাহলে সেটা স্বাভাবিক সংখ্যায় বিলংস করবে না, সেটা তখন আর বাস্তব সংখ্যায় বিলংস করবে না। এক্ষেত্রে আমাদের তাহলে x - 5 এটার মান শূন্য হতে পারবে না। আবার আমরা একটা বিষয় জানি যে রুট ওভারের ক্ষেত্রে যদি কোনো সংখ্যা আমরা ঋণাত্মক সংখ্যা রুট ওভার নির্ণয় করি তাহলে সেটার মান আসে অসংজ্ঞায়িত। যেমন আমরা যদি রুট ওভার -1 দেই তাহলে তার মান আসবে অসংজ্ঞায়িত। অর্থাৎ তার মান কোনো নির্দিষ্ট মান নাই, সে কারণে এটার মান ঋণাত্মক হতে পারবে না, শূন্য হতে পারবে না। অর্থাৎ তাহলে শূন্যর থেকে বড় হতে হবে, শূন্যের থেকে তাহলে বড় হতে পারবে, এটার মান কখনো শূন্য হতে পারবে না, ঋণাত্মক হতে পারবে না। তাহলে শূন্যের থেকে বড় হতে হবে x - 5। তাহলে x - 5 যদি শূন্যর থেকে বড় হতে হয় তাহলে এক্সটাকে কি হতে হবে, x তাহলে 5 এর থেকে বড় হতে হবে। সুতরাং x তাহলে বড় হতে হবে 5 থেকে। তার মানে লিখতে পারি ডোমেন, সুতরাং আমাদের ডোমেন ইজ ইকুয়াল টু x such that x belongs to R এবং x is bigger than 5। এবারে সে আমাদের তৃতীয় পদ্ধতিতে, এই পদ্ধতিতে একটা রুট ওভার দেওয়া থাকবে, শুধুমাত্র কোনো ভগ্নাংশ থাকবে না। এবং এই ক্ষেত্রে আমরা আগের এই কথাটুকু ঠিক হুবহুভাবে লিখে দেবো এখানেও, x এর যেই সকল বাস্তব মানের জন্য f of x এর বাস্তব মান পাওয়া যায় তারাই f of x এর ডোমেন। এখন এই যে f of x ফাংশনটা দেওয়া আছে যেটা ইজ ইকুয়াল টু √x - 1, এই ফাংশনটা আমাদের বাস্তব সংখ্যায় বিলংস করবে যদি এই x - 1 এটা শূন্য থেকে বড় অথবা শূন্যের সমান হয়। আসলে এটা কেন শূন্য থেকে বড় অথবা শূন্যের সমান হতে হবে আমাদের এই অংশটা, আমরা জানি যে কোনো কিছুকে রুট ওভার করলে যদি সেটাকে কোনো একটা ঋণাত্মক সংখ্যাকে আমরা রুট ওভার করি তাহলে তার মান আসে অসংজ্ঞায়িত। কোনো একটা ঋণাত্মক সংখ্যাকে আমরা রুট ওভার করতে চাইলে তাহলে সেটা মান আসে অসংজ্ঞায়িত, অর্থাৎ কোনো ঋণাত্মক সংখ্যাকে আমরা রুট ওভার করতে পারি না। সে কারণে এই যে x - 1 অংশটা আছে সেটা কখনো ঋণাত্মক হতে পারবে না, চাইলে সেটা শূন্য হতে পারে। কোনো কিছু শূন্যকে রুট ওভার করলে সেটার কোনো একটা মান আসবে, কিন্তু কোনো ঋণাত্মক সংখ্যাকে আমরা রুট ওভার করতে পারি না, সেই কারণে এই x - 1 ঋণাত্মক হতে পারবে না। সেই কারণে এটা হয় শূন্যের সমান হতে হবে অথবা শূন্যের থেকে বড় হতে হবে। তাহলে এই x - 1টা যদি শূন্যের থেকে বড় অথবা শূন্যের সমান হতে হয় তাহলে xটাকে কি হতে হবে, xটাকে 1 এর থেকে বড় অথবা 1 এর সমান হতে হবে। সুতরাং x is bigger or equal to than 1। সুতরাং আমরা লিখতে পারি ডোমেন, আমাদের নির্ণয় ডোমেন এর সমান হচ্ছে x such that x belongs to R এবং x is bigger or equal to than 1। এটা হচ্ছে আমাদের নির্ণয় ডোমেন। তো এই ছিল ডোমেন নির্ণয়ের 3টা পদ্ধতি। তো বিপরীত ফাংশন নিয়ে কাজ করব। তো বিপরীত ফাংশনটা আমাদের সাধারণত পরীক্ষা এরকম ভাবে আসে অনেকটা, যে আমাদের একটা ফাংশন f of x দেওয়া থাকে এবং সেটা সমান একটা মান দেওয়া থাকে। যেমন এখানে মানটা দেওয়া আছে f of x is equal to 5x is divided by 2x minus 1, এবং এখান থেকে আমাদেরকে এটার ইনভার্সের মান বের করতে বলে। যেমন f ইনভার্স এখানে আমরা বলছি -3 এর মানটা বের করব। তো সাধারণত আমাদের একটা ফাংশন f of x যখন দেওয়া থাকে, এরকম যদি এই প্রশ্নটি আমি ধরি, f of x দেওয়া আছে এবং এখান থেকে যখন আমাদেরকে f of just 3 বের করতে বলবে তখন আমরা জাস্ট x এর পরিবর্তে শুধু 3 বসায় দিলেই আমাদের x এর পরিবর্তে জাস্ট 3 বসায় দিলে আমাদের
অঙ্কের একটা মান এসে পড়ে, বাট যখন ইনভার্স বিষয়টা যুক্ত হবে এখানে, তখন আমরা এতটা সহজভাবে কাজটা করতে পারবো না, তখন আমাদের কাজটা একটু কষ্ট করে করতে হবে। যেমন এই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে, এই ক্ষেত্রে আমরা কিভাবে তাহলে মানটা বের করবো? তো এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের যেটা দেওয়া আছে গিভেন দ্যাট, বা আমাদের দেওয়া আছে যে একটা ফাংশন f of x is equal to 5x is divided by 2x minus 1, ওকে। তো এরকম ক্ষেত্রে আমরা সাধারণত ধরে নেই যে f of x is equal to y, এবং যখন f of x is equal to y হবে তখন তোমরা অলওয়েজ এটা মাথায় রাখবা যে তাহলে f ইনভার্স y is equal to x হবে, f ইনভার্স y is equal to তাহলে x হবে, এবং এটা একটা সমীকরণের মধ্যে আমাদের অঙ্কে কাজ করবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, কি লিখতে পারি? দেখো আমরা অলরেডি ধরে ফেলছি যে আমাদের f of x is equal to y, তাহলে আমাদের এই অংশটা সমান y লিখতে পারি, যেহেতু এটাও f of x এটাও f of x, তাহলে সুতরাং আমাদের 5x is divided by 2x minus 1 is equal to y। তাহলে আমরা লিখতে পারি কি 5x is divided by 2x minus 1 is equal to y, ওকে। এখান থেকে তাহলে আমরা তারপরে কি কাজটা করতে পারি? এখান থেকে আমরা এই যে 5x আছে সেটা নিচের y এর নিচে যে মনে মনে 1 আছে সেটার সাথে গুণ অবস্থায় আছে, কেননা আমরা এখানে আর গুণনের কাজটা করে দিচ্ছি, তাহলে এখানে আসতেছে 5x, আর এখানে yটা এই 2x minus 1 এর সাথে গুণ হবে 2x minus 1, এখান থেকে তাহলে আসতেছে yটা যখন 2x এর সাথে গুণ হইতেছে তখন আসতেছে 2xy, আর yটা যখন -1 এর সাথে গুণ তখন এটা মান -y। এরপরে আমরা সব x গুলোকে এই সাইডে নিয়ে আসলাম, তাহলে এখান থেকে প্লাস 2xy এই পাশে এসে -2xy হয়ে গেল, আর এখান থেকে yটা -y থাকলো। এরপর আমরা এই অংশটা থেকে x কমন নিতে পারি, x কমন নিলে এই অংশে থাকতেছে 5, এখানে -2y, আর এখানে তো -y থাকতেছে। এরপর আমরা কোন কাজটা করতে পারি? আমরা এখানে শুধু x টাকে রাখবো, আমাদের একটা সমীকরণ আমরা নিয়েছিলাম যে f ইনভার্স y is equal to x, সুতরাং আমাদের শুধু x প্রয়োজন, এই কারণে আমরা এখানে শুধু x টা রাখবো, বাদ বাকি সবকিছু আমরা ডান পক্ষে নিয়ে যাব। তাহলে এখানে -y, আর এই 5x - 2y টা এখানে গুণ অবস্থা ছিল, এপাশে এসে সেটা ভাগ অবস্থা এসে যাবে, অর্থাৎ 5 - 2y। এখন বিষয়টা একটু খেয়াল করো, আমরা কিন্তু ধরে নিয়েছিলাম যে আমাদের x সমান f ইনভার্স y, তাহলে আমাদের এখানে আমরা x এর পরিবর্তে f ইনভার্স y লিখতে পারি, যে x এর পরিবর্তে আমরা লিখতে পারি f ইনভার্স y is equal to তাহলে আমাদের -y is divided by 5 - 2y, হ্যাঁ এটাও লেখা যায়। তাহলে আমরা বিপরীত ফাংশন কিন্তু অ্যাকচুয়ালি পেয়ে গেছি, আমরা আমাদের বিপরীত ফাংশনটা ইতোমধ্যে অলরেডি তাহলে পেয়ে গেছি। এখন এখান থেকে তারপর আমরা কি কাজটা করব? দেখো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ফাংশনে এখন ইনভার্স আমাদের চলে আসছে, এখন এখান থেকে y এর পরিবর্তে শুধু যদি আমরা 3টা বসাই দিই তাহলে আমাদের প্রথম প্রশ্নের সমাধান হয়ে যাচ্ছে। অর্থাৎ বিষয়টা অনেকটা এরকম যে আমরা অলরেডি পেয়েছি যে f ইনভার্স y সমান আমরা পেয়েছি -y is divided by 5 - 2y। তো এখানে আমরা কিন্তু ইনভার্সের মানটা পেয়ে গেছি। এখন এখান থেকে আমরা y এর পরিবর্তে জাস্ট যদি 3টা বসাই দিই, যেমন তাহলে f ইনভার্স 3, তাহলে এখানে যেখানে y আছে সেখানে জাস্ট আমরা 3টা বসাই দিলে সারবে। তাহলে এখানে y এর পরিবর্তে 3, 5 এর জায়গায় 5 -2 ইনটু y এর পরিবর্তে 3, তাহলে এই অংশটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে -3 ডিভাইডেড বাই 5 -6 is equal to -3 divided by -1, এবং যখন ভাগের ক্ষেত্রে উপরে নিচে দুটো অংশে মাইনাস থাকে তখন সাধারণত আমরা জানি যে মাইনাসে কাটাকাটি করে আমরা সেটা প্লাস করে ফেলি, এবং 3 নিচে 1 থাকা না থাকা একই কথা। তাহলে আমাদের এটা প্রথমটা মান আসতেছে 3। এরপরে আমরা যখন আবারও লিখি f ইনভার্স y সমান আমাদের যে মানটা পাই সেটা ছিল -y ডিভাইডেড বাই 5 - 2y। এখান থেকে আমরা বলছি এবার f ইনভার্স -3 এর মান বের করব। তাহলে এখানে y এর পরিবর্তে -3 বসালাম, 5 এর জায়গায় 5 -2, এবং এখানে y এর পরিবর্তে -3 বসালাম। তাহলে উপরের অংশটাতে মাইনাসে প্লাস হয়ে যেতেছে, তাহলে উপরে শুধু 3, এখানে 5 এর জায়গায় 5 থাকতেছে, এবং এখানে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তারপরে 3 দুগুণে 6,
তাহলে 3 ইজ ডিভাইডেড বাই 11। হ্যাঁ, এটাই অ্যান্সার। সেটের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের সেট সংক্রান্ত আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল। তো সেট সংক্রান্ত ধারাবাহিক আলোচনা আজকে আমরা আসছি কোনো একটা ফাংশন দেওয়া, যদি আমাদের একটা ফাংশন দেওয়া থাকে, যেমন আমাদের একটা ফাংশন এফ অফ এক্স যদি দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে প্রমাণ করব যে এটি একটি এক ফাংশন অথবা সার্বিক ফাংশন, হ্যাঁ কি না। অর্থাৎ একটা ফাংশন আমাদের এফ অফ এক্স দেওয়া আছে, এখন আমরা কিভাবে এটা প্রমাণ করবো এটি এক ফাংশন নাকি না, আমরা কিভাবে প্রমাণ করবো এটি কি একটি সার্বিক ফাংশন নাকি না, সেই কাজটি আজকে আমরা এখন করব। চলো শুরু করা যাক। তো দেখো, আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে, এটা বলছে যে যদি কোনো একটা ফাংশন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 3 ইজ ডিভাইডেড বাই 2x প্লাস 1 হয়, তবে প্রমাণ করো যে এটি একটি এক ফাংশন ও সার্বিক ফাংশন। তো যদি প্রমাণ করতে পারি তাহলে আমরা লিখবো প্রুফ, আর যদি প্রমাণ করতে না পারি তাহলে বলবো যে না, এটি একটি এক ফাংশন ও সার্বিক ফাংশন নয়। তাহলে এখানে এই অঙ্কটার মূলত দুইটা পার্ট আছে। প্রথম পার্টটা হচ্ছে যে আমাদেরকে প্রমাণ করতে হবে এটি একটি এক ফাংশন, এবং তারপরে সেকেন্ড পার্টে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এটি একটি সার্বিক ফাংশন। তাহলে শুরুতে আমরা প্রমাণ করি যে এটি একটি এক ফাংশন। আচ্ছা, তাহলে আমাদের দেখো দেওয়া আছে যে ফাংশন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 3 ইজ ডিভাইডেড বাই 2x প্লাস 1। আচ্ছা, যখন একটা ফাংশন আমাদের এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এরকম দেওয়া থাকবে, তখন আমরা, এবং যখন আমাদেরকে বলবে যে এটি এক ফাংশন কিনা সেটা প্রমাণ করতে, তখন সর্বপ্রথম আমরা এফ অফ এ একটা ফাংশন ধরে নিব, এফ অফ এ। এখন দেখো, এফ অফ এক্স সমান সমান যেখানে আমাদের যখন লেখা হয়েছিল এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 3 ইজ ডিভাইডেড বাই 2x প্লাস 1, এখন আমরা যখন লিখবো এফ অফ এ, তখন এখানে যেখানে এক্স ছিল আমরা এখন সেখানে শুধুমাত্র এ লিখবো, তাহলে আমাদের হয়ে যাবে এফ অফ এ ফাংশন। তাহলে এ মাইনাস 3 ইজ ডিভাইডেড বাই 2a প্লাস 1, এটা হলো আমাদের ফাংশন এফ অফ এ। আবার আমরা যদি এফ অফ বি ফাংশন বের করতে যাই এখান থেকে, তাহলে আমাদের আসবে বি মাইনাস 3 ইজ ডিভাইডেড বাই 2b প্লাস 1। এখন দেখো, এই যে আমাদের এফ অফ এক্স ফাংশনটা আছে, এই ফাংশনটি একটি এক ফাংশন হবে। কখন হবে? যদি ও কেবল যদি এফ অফ এ ইজ ইকুয়াল টু এফ অফ বি হলে এ ইজ ইকুয়াল টু বি হয়। আচ্ছা, যদি আমাদের এই ফাংশন এফ অফ এ সমান এফ অফ বি হলে আমরা যদি এটা প্রমাণ করতে পারি যে আমাদের এ ইজ ইকুয়াল টু বি, তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে যাবে যে হ্যাঁ, এটি একটি এক ফাংশন। আচ্ছা, তাহলে প্রশ্ন মতে যেহেতু আমরা বলছি এফ অফ এ ইজ ইকুয়াল টু এফ অফ বি হতে হবে, তাহলে এফ অফ এ ইজ ইকুয়াল টু এফ অফ বি আমাদের শর্তের সাপেক্ষে। তো এখন আমরা এফ অফ এর মানটা লিখবো। এফ অফ এর মানটা ছিল আমাদের এ মাইনাস 3 ইজ ডিভাইডেড বাই 2a প্লাস 1 ইজ ইকুয়াল টু বি এফ অফ বি। আচ্ছা, এফ অফ বি এর মানটা ছিল এই যে বি মাইনাস 3 ইজ ডিভাইডেড বাই 2b প্লাস 1। আচ্ছা, বি মাইনাস 3 ইজ ডিভাইডেড বাই 2b প্লাস 1। তাহলে এখন এখান থেকে আমাদেরকে এই অংশটা প্রমাণ করতে হবে যে আমাদের এ ইজ ইকুয়াল টু বি। এটা প্রমাণ করতে পারলে আমাদের অঙ্ক হয়ে গেছে। আচ্ছা, তাহলে চলো আমরা এখন এটা প্রমাণ করতে চেষ্টা করি। প্রথমে যখন আমাদের এরকম কোনো পার্ট দেওয়া থাকে তখন আমরা সাধারণত আর গুণন করে থাকি। তো আর গুণনের সিস্টেমটা হচ্ছে মূলত এটাই যে এইটার সাথে এইটা গুণ অবস্থায় দেওয়া হয় এবং এটার সাথে এইটা, এই অংশের সাথে এই অংশ গুণ, এই অংশের সাথে এই অংশ গুণ, সেটাকে বলা হয় আর গুণনা। তাহলে আমরা এখান থেকে আর গুণনটা করতে পারি, মানে এ মাইনাস 3 এটার উপরের অংশ গুণ এটার নিচের অংশ, অর্থাৎ 2v প্লাস 1 ইজ ইকুয়াল টু এই যে b মাইনাস 3 ইন্টু এই যে আমাদের এটা নিচের অংশ, অর্থাৎ 2a প্লাস 1। এখন আমরা গুণটা করে ফেলি, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণটা করি। তাহলে কি হবে? প্রথমে এই a 2b এর সাথে একবার গুণ, এই a প্লাস 1 এর সাথে গুণ হবে, মাইনাস 3 এটাও একবার 2b এর সাথে গুণ হবে, আবার একবার প্লাস 1 এর সাথে গুণ হবে। তাহলে এই 2b এর সাথে গুণ করলে আসে 2ab।
এরপরে এটাকে আমরা যখন 1 এর সাথে গুণ করব তখন আসলে 1 এর সাথে যে কোনো সংখ্যাকে গুণ করা হলে আমরা জানি যে আমরা সেই সংখ্যাটাই পাই, তাহলে এখানে প্লাস এ। এরপরে -3 এর সাথে যখন আমরা 2b গুণ করব তখন আসলে আমাদের কত আসবে, -3 × 2, তো 3 দুগুণে যেহেতু 6 সেহেতু মাইনাস থাকার কারণে মাইনাস, তাহলে 6v -6b। এরপরে -3 × 1 যেহেতু হয় সেহেতু -3। এরপরে এই b এর সাথে আমরা 2 একবার গুণ করব, b এর সাথে +1 একবার গুণ করব, তাহলে 2ab। যখন b এর সাথে আমরা 2 এ গুণ করলাম তখন আমাদের হলো 2av। এরপরে b এর সাথে যখন আমরা +1 গুণ করব তখন আমাদের আসবে শুধু b। এরপরে -3 এর সাথে যখন আমরা 2a গুণ করব তখন আমাদের আসবে -6a। এবং এটার সাথে -3 এর সাথে যখন আমরা +1 গুণ করব তখন আমরা জানি যে +1 এর সাথে কোনো কিছু গুণ করলে আমরা সেই সংখ্যাটাই হুবহু পাই, তো আমরা সেই সংখ্যাটাই হুবহু পেলাম। এরপর আমরা এই পাশ থেকে সবকিছু এই পাশে নিয়ে আসবো। এখানে প্রথমে 2ab আছে, এরপরে এই পাশে যে 2ab আছে সেটা আমরা এই পাশে নিয়ে আসবো। এখন এই পাশে 2ab, এটা দেখো প্লাস অবস্থায় আছে, এখানে যদিও কোনো চিহ্ন নাই। এখন আমরা জানি যে বীজগণিতের ক্ষেত্রে কোনো সংখ্যার পূর্বে কোনো চিহ্ন না থাকার মানে হচ্ছে যে আসলে সেখানে একটা যোগ চিহ্ন আছে। তাহলে এখানে যেহেতু প্লাস অবস্থা আছে, এটাকে যখন আমরা বাম পক্ষে নিয়ে আসবো তখন সেটা হয়ে যাবে -2av। এরপরে প্লাস এ, এই যে প্লাস এটা, সেই প্লাস এটা আমরা লিখলাম। এরপরে এখান থেকে যে -6 এটা আছে, আমরা এক জাতীয় রাশিগুলোকে এক পাশে নিয়ে আসতে চেষ্টা করতেছি। এখন এখানে 6a এটা মাইনাস অবস্থায় আছে, যখন এই পাশে চলে আসবে তখন সেটা হবে +6a। এরপরে যে -6b এখানে একটা প্লাস বি আছে, প্লাস বিটা যখন এই পাশে চলে আসবে তখন সেটা হয়ে যাবে, প্লাস বিটা যখন এই পাশে চলে আসবে তখন সেটা হয়ে যাবে আমাদের -b হয়ে গেল তাহলে এটা আমাদের। এরপর আমাদের এখানে যে -3 আছে, এখানে একটা -3 আছে, এখন এই -3টা এই পাশে চলে আসলে +3 হয়ে যাবে। এখন এই পাশে আর কোনো কিছু অবশিষ্ট নেই, সুতরাং এই পাশে সমান 0। এখন দেখো আমরা বলছি এক জাতীয় সমস্ত রাশিকে আমরা সব এক পাশে নিয়ে আসছি, এক জাতীয় প্রত্যেক রাশিকে আমরা এক পাশে নিয়ে আসছি। এখন এই যে +2ab -2ab পরস্পরের সাথে কাটাকাটি যায়, তারপর এখানে -3 +3 পরস্পরের সাথে কাটাকাটি যায়। তবে তোমাদের জ্ঞাতার্থে আমি একটা কথা জানাচ্ছি যে তোমরা যখন সেন্টার এক্সাম দিবা তখন কখনোই এরকম ভাবে কেটে দিবা না কোনো সংখ্যাকেই, তোমরা যা ধরে নিবা হ্যাঁ কাটাকাটি গেছে এবং পরের লাইনটা লিখে ফেলবা, তবে কখনো এরকম ভাবে কাটবা না ডিরেক্টলি, আমি শুধু তোমাদের বোঝার সুবিধার্থে কাটলাম। তো এখানে দেখো এরপর আমাদের অবশিষ্ট থাকতেছে একটা এ এবং 6টা এ, তাহলে মোট হলো 7টা এ অর্থাৎ 7a। এরপর এখানে -6b v অর্থাৎ -7v, তাহলে আমরা লিখতে পারি 7a = এই পাশে যে -7b আছে এই পাশে চলে আসলে +7b হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং a = v। কেন a = v হলো, কারণ এই পাশে যে এর সাথে 7 গুণ অবস্থা আছে, এটা যখন আমরা এই পাশে নিয়ে আসবো ডান পাশে নিয়ে আসবো তখন 7টা হবে ভাগ অবস্থায় এবং তখন এখানে 7 কাটা যাবে, থাকবে b। সুতরাং তাহলে আমাদের f(x) ফাংশনটি এক ফাংশন, এটা আমরা প্রমাণ করে ফেললাম। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথম প্রমাণ হয়ে গেল যেটি একটি এক ফাংশন। আমি বলছিলাম যে এই অঙ্কের মূলত দুটা পার্ট আছে, প্রথমে আমাদেরকে প্রমাণ করতে হবে যে ফাংশনটি একটি এক ফাংশন, তারপর প্রমাণ করতে হবে এটি একটি সার্বিক ফাংশন। তাহলে এখন চলো আমরা প্রমাণ করি যে আমাদের এই f(x) ফাংশনটি এটি শুধু এক ফাংশনই নয়, এটি একটি সার্বিক ফাংশন। তাহলে কোন একটা ফাংশন সার্বিক ফাংশন কিনা সেটা আমরা কিভাবে দেখব? আচ্ছা তাহলে এখন আমরা f(x) ফাংশনটাকে প্রমাণ করব যে এটি একটি ফাংশন, সার্বিক ফাংশন। তো যখন কোন একটা ফাংশনকে আমরা সার্বিক ফাংশন হিসেবে প্রমাণ করব তখন আমাদের প্রথম কাজটা হচ্ছে এটাই যে আমরা এই ফাংশনটা আমরা ধরে নেব, আমরা ধরি যে আমাদের এই f(x) হচ্ছে y। তাহলে যখন আমরা এরকম f(x) y ধরে দেখব তখন আমরা ধরে নেব f(y) x। এখন তোমরা ধরে নাও এটা একটা সূত্রের মতো, যদি এটা একটা সূত্র না, এটা একটা লম্বা ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা আশা করি তোমরা পরবর্তীতে জানতে পারবে। তো আপাতত তোমরা এটাকে সূত্র ধরে ইজিলি ভাবে জেনে নাও এবং মেনে নাও। আচ্ছা এবার আমাদের আমরা ধরছিলাম যে f(x) y, তাহলে এবং f(x) x - 3 / 2x + 1, তাহলে আমরা লিখতে পারি x - 3 / 2x + 1 x - 3 / 2x + 1 = আমাদের y। এখান থেকে আমরা শুধু x এর মানটাকে এই পাশে রাখবো, তাহলে এখানে x - 3 এটা আমাদের y এর সাথে 2x + 1 গুণ অবস্থায় চলে গেল। তাহলে এখানে x - 3 এই y যখন 2x এর সাথে গুণ অবস্থায় আসবে তখন 2xy
প্লাস ওয়াই যখন ওয়ানের সাথে গুণ তখন এটা সমান ওয়াই। এরপর আমরা এক্সটাকে পাশে রেখে পাশে প্লাস 2x ওয়াইটাকে পাশে নিয়ে আসলে এটা হবে মাইনাস 2xy ইজ ইকুয়াল টু ওয়াই পাশে মাইনাস 3টা পাশে চলে আসবে প্লাস 3। তো এখান থেকে আমরা এক্সটাকে কমন নিতে পারি। এক্সটাকে কমন নিলে আস্তে আস্তে এখানে 1 মাইনাস 2y ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 3। তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে x ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 3 ইজ ডিভাইডেড বাই 1 মাইনাস 2y। এই হলো আমাদের x এর মান। এখন x এর যে মানটা পাই সেটা আমরা f অফ x ফাংশনে বসায় দিব। তাহলে আমরা লিখতে পারি এখন f অফ x ফাংশন সমান আমাদের যেখানে x ছিল সেখানে আমরা এই x এর মানটা বসায় দিই y প্লাস 3 ডিভাইডেড বাই 1 মাইনাস 2y মাইনাস 3 হোল ডিভাইডেড বাই y প্লাস 3 1 মাইনাস 2y প্লাস 1। এখানে যে এই f অফ x ফাংশনটাতে যেখানে যেখানে x ছিল সেখানে আমরা শুধু এখন x এর পরিবর্তে x এর যে মানটা পাই সেই মানটা বসায় দিছি। এখন এরপর আমরা তাহলে কি করতে পারি, প্রথমে উপর অংশ নিয়ে যদি আমরা কাজ করি তাহলে এখানে আমরা লসাগু করে 1 মাইনাস 2y পাচ্ছি এবং এরপরে আমরা এটাকে যদি বিয়োগ করে দিই y প্লাস 3 মাইনাস 3 ইন্টু 1 মাইনাস 2y। নিচের অংশের ক্ষেত্রে 1 মাইনাস 2y 1 প্লাস 3 প্লাস 1 মাইনাস 2y। এটা হচ্ছে লসাগু করে আমাদের এখানে উপরে বিয়োগ নিচে যোগের কাজটা করে নিলাম। এরপর আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের উপরে 1 মাইনাস 2y ছিল সেটাকে লিখলাম এবং এটা লেখার পরে আমাদের এখানে y প্লাস 3। এরপরে মাইনাস 3 যখন 1 এর সাথে গুণ হয় তখন সেটা মান আসছে মাইনাস 3। এবার মাইনাস 3 যখন মাইনাস 2 এর সাথে গুণ হচ্ছে তখন সেটা মান আসছে প্লাস 6y। এরপর নিচের অংশে যখন আমরা কাজ করতেছি তখন 1 মাইনাস 2y এবং এখানে 1 এর সাথে 1 মূলত যে কাজটা হচ্ছে সেখানে এখানে আমাদের y প্লাস 3 আসতেছে। তো যখন আমাদের এইখানে কাজটা করছিলাম তখন আমাদের এই যে নিচে 1 মাইনাস 2y 1 মাইনাস 2 এর সাথে আমাদের এখানে যখন আমরা y প্লাস 3 ইজ ডিভাইডেড বাই 1 মাইনাস 2 এর সাথে 1টাকে যোগ করি তখন আমাদের 1 মাইনাস 2y 1 মাইনাস 2 এর জায়গায় ছিল এবং এরপরে আমাদের y প্লাস 3টা আসে। y প্লাস 3টা আসার পরে এই যে 1টা ছিল আর এখানে একটা 2 গুণ অবস্থায় ছিল, যে 2টা আমাদের এই যে এইখানে ছিল। তো সেই 2টাকে যখন আমরা এখানে গুণ অবস্থায় নিচ্ছি তখন আমাদের এই অংশটার সাথে কিন্তু 2 গুণ অবস্থায় চলে আসতেছে। তো এই অংশটার সাথে যখন আমাদের 2 গুণ অবস্থায় আসতেছে তখন আমাদের এই 2 সাথে y একবার গুণ 2 সাথে প্লাস 3 একবার গুণ। তো যখন 2 সাথে y একবার গুণ হচ্ছে তখন সেটা মান আসতেছে 2y। এরপর 2 সাথে যখন 3 গুণ অবস্থা আসছে তখন সেটা মান আসতেছে 3 দুগুণে 6 তাহলে 6 প্লাস এই 1 থাকার কারণে এখানে 1 এবং এখানে যে আমাদের একটা মাইনাস 2y ছিল সেই মাইনাস 2yটা এখানে লিখে দিলাম। আচ্ছা, দেখো এখন এর পরের অংশটাতে আমরা কি করতে পারি। আসলে দেখো এখান থেকে খেয়াল করে আমাদের এখানে মাইনাস প্লাস 3y আর মাইনাস 3y আছে, তো এটা আমরা কাটাকাটি করে দিতে পারি। তো তোমাদের কাছে আবার জানাচ্ছি যে পরীক্ষা হলে কখনো এরকম কাটাকাটি করা যাবে না, তোমাদের বুঝার সুবিধাতে এখন এখানে আমি কাটাকাটিটা করলাম। তো এখন উপরের অংশটা কি থাকতেছে, একটা y প্লাস 6টা y, তাহলে এখানে 7টা y আছে। তাহলে উপরের অংশ আছে প্লাস 7y, তাহলে সমান সমান 7y ইজ ডিভাইডেড বাই আমাদের এখানে যে 1 মাইনাস 2y ছিল সেই 1 মাইনাস 2yটাকে আমরা এখানে লিখে দিই 1 মাইনাস 2y হোল ডিভাইডেড বাই আমাদের এখন এখানে এই অংশটা আমরা কি করতে পারি, আমাদের এখানে একটা প্লাস 2y একটা মাইনাস 2y আছে, তাহলে এটা কাটাকাটি করতে পারি, তাহলে 6 আর 1 7 হয় এখানে। তাহলে এখানে হচ্ছে আমাদের 7 ইজ ডিভাইডেড বাই এই যে ভগ্নাংশ নিচে 1 মাইনাস 2y ছিল সেই 1 মাইনাস 2yটাকে আমরা এখানে লিখে দিই 1 মাইনাস 2y। তাহলে আমাদের এই 7y ইজ ডিভাইডেড বাই 1 মাইনাস 2y, এটার সাথে আমাদের এই যে ভাগ চিহ্ন সেটার কারণে আমরা ভাগ দিলাম 7/1 মাইনাস 2y, এটার সাথে ভাগ অবস্থায় আছে। আচ্ছা, তাহলে ভাগ অবস্থায় থাকলে আমরা এখান থেকে 7/1 মাইনাস 2y, আমরা সাধারণত বীজগণিতের ক্ষেত্রে ভাগ দিয়ে সেরকম কোনো কাজ করতে পারি না। এরকম ভাগ থাকে আমরা সেটাকে গুণ দিব এবং এই পাশটাকে উল্টায় দিব, অর্থাৎ নিচে যেটা আছে সেটা উপরে চলে যাবে এবং উপরে যেটা ছিল সেটা নিচে চলে আসবে। অর্থাৎ এরপর আমাদের এই যে 1 মাইনাস 2y এখানে 1 মাইনাস 2 এর সাথে আমরা কাটাকাটি করে দিতে পারি, তাহলে উপরে থাকতেছে 7y আর নিচে শুধু 7, তাহলে আবার 7 কাটাকাটি যায়, থাকে শুধু y। এবং আমরা যখনই প্রমাণ করতে পারবো এখান থেকে এই f অফ x ফাংশনে x এর মানটা বসে দিলে যখনই আমাদের সর্বশেষ সংখ্যাটা আমরা y পাবো তখন আমরা বলতে পারবো যে সুতরাং f অফ x ফাংশনটি
সার্বিক ফাংশন। অর্থাৎ আমরা যখনই দেখতে পারবো যে আমাদের সংখ্যাটা y চলে আসছে সরল মান, তখন আমরা বলতে পারবো যে সুতরাং আমাদের f of x ফাংশনটি একটি সার্বিক ফাংশন।